প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। তোমরা কেমন আছো? আশা করি নিশ্চয়ই ভালো আছো। আমি মোহাম্মদ জান্নাতুল মামুর, প্রভাষক প্রাণীবিদ্যা, সরকারি শামসুর রহমান কলেজ, গোসাইরহাট, শরীয়তপুর থেকে তোমাদেরকে আমাদের এই অনলাইন ক্লাসে স্বাগতম। বরাবরের মতো আজকেও আমি একাদশ ও দ্বাদশ শ্রেণীর জীববিজ্ঞান দ্বিতীয় পত্রের পঞ্চম অধ্যায় মানব শারীরতত্ত্ব, শ্বাসক্রিয়া ও শ্বসন এই বিষয়টি নিয়ে আলোচনা করব। আজকে যে আলোচ্য বিষয়বস্তু আমাদের, সেটি করার আগে আমাদের বরাবরের মতোই এই চিত্রগুলো একটি দেখে নিই, কারণ এই চিত্রগুলোর মাঝে আজকের বিষয়বস্তু বা আলোচ্য সূচিটা আমাদের নিহিত রয়েছে। আশা করি তোমরা বুঝতেই পারছো। শিক্ষার্থীবৃন্দ, আজকের আলোচ্য বিষয় শ্বসনতন্ত্রের গঠন এর তৃতীয় পর্ব, অর্থাৎ এর আগে আমরা দুটো পর্ব নিয়ে ইতিমধ্যে আমরা আলোচনা করেছিলাম। আজকের তৃতীয় পর্ব নিয়ে আলোচনা করব। এটি এই শ্বসনতন্ত্রের বিভিন্ন অংশের চিহ্নিত চিত্র। এই পাঠ শেষে শিক্ষার্থী বন্ধুরা তোমরা শ্বসনতন্ত্রের গঠন সম্পর্কে ধারণা লাভ করতে পারবে। আমরা বরাবরের মতো আবারও সেই পূর্বের কিছু বিষয় নিয়ে আমরা আলোচনা করে আমরা আজকে আমাদের মূল বিষয়বস্তু বা টপিকসে আমরা চলে যাব। শ্বসন, যেহেতু অধ্যায়টির নামই শ্বসন, সেহেতু যে জৈব রাসায়নিক প্রক্রিয়ায় জীব পরিবেশ থেকে গৃহীত অক্সিজেন দ্বারা কোষ মধ্যস্থ খাদ্যবস্তুকে জারিত করে খাদ্যের স্থিতিশক্তিকে তাপ বা গতিশক্তি রূপে মুক্ত করে এবং পরিশেষে উপজাত পদার্থ হিসেবে কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করে, তাকে শ্বসন বলে। আর যে তন্ত্রের মাধ্যমে শ্বসন সম্পাদিত হয় তাকে শ্বসনতন্ত্র বলে। আশা করি আমরা বুঝতে পারছি। তবুও তোমাদের জন্য আরেকভাবে আমরা বলতে পারি যে জৈব রাসায়নিক প্রক্রিয়ায় জটিল খাদ্য ভেঙে সরল শর্করা শক্তি এবং কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয়, এবং এই উপজাত পদার্থ যেটা, এটি কিন্তু কার্বন ডাইঅক্সাইড বা শক্তি নির্গত হবে। শিক্ষার্থীবৃন্দ, তাকে আমরা শ্বসন বলছি। একটি শ্বসনতন্ত্র নিয়ে যখন আমরা আলোচনা করব, তখন এই শ্বসনতন্ত্রের কিছু বিষয়বস্তু থাকে যে এটি কীভাবে গঠিত হতে পারে। দেখো তোমরা, এটা হচ্ছে ঊর্ধ্ব শ্বসন নালী, যাকে আমরা বায়ু গ্রহণ ও ত্যাগ অঞ্চল বলছি। নিম্ন শ্বসন নালী, বায়ু পরিবহন অঞ্চল। আরেকটি হচ্ছে ফুসফুস বা শ্বসন অঞ্চল নামে পরিচিত। শিক্ষার্থীবৃন্দ, আমরা গত ক্লাসে ঊর্ধ্ব শ্বসন নালী, যা নাসিকা, নাসাগলবিল এবং স্বরযন্ত্রে বিভক্ত করেছিলাম, এবং এ সম্পর্কে আমরা একটি বিশদ আলোচনা করেছিলাম। আজকে আর আমরা সেই আলোচনায় যাব না। আমরা এই যে আমাদের যে ঊর্ধ্ব শ্বসন নালী, সেই ঊর্ধ্ব শ্বসন নালীর যে চিহ্নিত চিত্রটাই রয়েছে, সেই চিত্রটা হচ্ছে এটি থেকে আমরা গত ক্লাসে আমরা শিখেছিলাম। আর দ্বিতীয়টি ছিল আমাদের নিম্ন শ্বসন নালী, যা শ্বাসনালী, ব্রঙ্কি এবং প্রান্তীয় ব্রঙ্কিউল নামে পরিচিত। আজকে এই বিষয়বস্তুটি নিয়ে আমরা বিশদভাবে আলোচনা করব। দেখো, এই যে ব্রঙ্কি বা ব্রঙ্কিউল বা নিম্ন, আমরা যে শ্বসন নালীর কথাটা আমরা বলছি, নিম্ন শ্বসন নালী, এই যে অংশগুলো নিয়ে গঠিত, সেই অংশগুলো এই চিত্রের মাধ্যমেই প্রকাশ পেয়েছে। শিক্ষার্থীবৃন্দ, আরেকটি রয়েছে আমাদের ফুসফুস, শ্বসন ব্রঙ্কিউল, অ্যালভিওলার নালী, অ্যাট্রিয়াম, অ্যালভিওলার থলি এবং অ্যালভিওলাস, এই অংশগুলো নিয়ে আমাদের ফুসফুস গঠিত। আমরা চেষ্টা করব আজকে এই ফুসফুস পর্যন্ত পড়ার। এটি ফুসফুস যে সমস্ত অংশগুলো নিয়ে গঠিত তা হচ্ছে এগুলো। দেখো, এখানে ভোকাল কর্ড রয়েছে, অর্থাৎ যার মাধ্যমে আমরা কথা বলতে পারি। এটি কিন্তু শ্বসনতন্ত্রের উপরে আমাদের নির্ভর করে। প্রথমটি আমরা যেটা আলোচনা করছি সেটি হচ্ছে আমাদের শ্বাসনালী, অর্থাৎ নিম্ন শ্বসন নালীর প্রথম অংশ। স্বরযন্ত্রের ঠিক পেছনে, আমরা গত ক্লাসে স্বরযন্ত্র পর্যন্ত আমরা আলোচনা করেছিলাম। দেখো, স্বরযন্ত্রের ঠিক পেছনের অংশ হচ্ছে শ্বাসনালী বা ট্রাকিয়া। দেখো, এটি হচ্ছে শ্বাসনালী বা ট্রাকিয়া। এইটাকে সম্পূর্ণটাকে আমরা বলছি ট্রাকিয়া। এই যে দেখো, এখানে লেখা আছে ট্রাকিয়া। শিক্ষার্থীবৃন্দ, এটি প্রায় 12 সেন্টিমিটার লম্বা ও 2 সেন্টিমিটার ব্যাস বিশিষ্ট একটি ব্যালনাকার ফাঁপা নলের মতো। তোমরা নিশ্চয়ই খেয়াল করছো, এটি একটি ফাঁপা এবং ব্যালনাকার, অর্থাৎ এই যে ট্রাকিয়ার যে ভিতরের অংশটা, সম্পূর্ণটা হচ্ছে আমাদের ফাঁপা একটি অংশ। যাই হোক শিক্ষার্থীবৃন্দ, দেখো, শ্বাসনালীর
প্রাচীর সি আকৃতির 15 থেকে 20টি কোমল আস্থি নির্মিত বলয় দিয়ে গঠিত। দেখো চিত্রের মাধ্যমেই তোমরা বুঝতে পারবে এই যে একটি বলয় কোনগুলো, এই যে আমরা সি শ্যাফট কথাটা বলেছি, অর্থাৎ এই সি আকৃতির বলয়গুলো নিয়ে গঠিত। আমরা যদি বলি এরকম কয়টি বলয় রয়েছে, দেখো এরকম 15 থেকে 20টি কোমল আস্থি নির্মিত বলয় রয়েছে, অর্থাৎ এরা অস্থির মতো হচ্ছে, এত শক্ত নয়, বাট এটি হচ্ছে নরম একটি অংশ বা নরম অস্থি। তন্তুময়, দেখো কলা দিয়ে বলয়গুলো পরস্পরের সাথে এটা কি থাকছে, সংযুক্ত থাকছে। এর অন্তঃপ্রাচীর সিলিয়াযুক্ত মিউকাস আবরণী এবং বহিঃপ্রাচীর বলা হচ্ছে যোজক কলার একটা আবরণী দ্বারা যুক্ত থাকে। শিক্ষার্থীবৃন্দ, এই হচ্ছে আমাদের চিহ্নিত চিত্র। আমরা এর আগে আমরা দেখেছিলাম, আবার দেখছি। এই শ্বাসনালীর যে কাজ, শ্বাসনালী চুপসে যায় না বলে এর মধ্য দিয়ে সহজেই বায়ু চলাচল করতে পারে। বায়ুনালী কখনোই চুপসে যাবে না, এই জন্য হচ্ছে তার ভিতর দিয়ে বায়ু চলাচল করতে পারে। এর অন্তঃপ্রাচীরে মিউকাস আবরণীর দেখো সিলিয়া অবাঞ্ছিত বস্তুর প্রবেশ রোধ করে। সিলিয়াটা অবাঞ্ছিত বস্তুর, সিলিয়া মানে চুলের মতো কিছু অংশ দেখা যায়, এই অংশগুলোকে আমরা সিলিয়া বলছি। এটি হচ্ছে অবাঞ্ছিত বস্তুর প্রবেশ রোধ করে। দেখো এই যে লেখা আছে, হেয়ার লাইক প্রজেকশনস কল্ড সিলিয়া লাইন দ্য প্রাইমারি ব্রঙ্কাস টু রিমুভ মাইক্রোবস অ্যান্ড দেখো ডেব্রিজ ফ্রম দ্য ইন্টেরিয়র অফ দ্য লাংস, অর্থাৎ এগুলো সাধারণত দেহের ভেতরে কোনো অবাঞ্ছিত বস্তুকে প্রবেশ করতে দেয় না। সিলিয়া চুলের মতো অংশ, দেখো গবলেট কোষ রয়েছে এখানে। এরপরে আমরা বলছি ব্রঙ্কি। দেখো ব্রঙ্কির কথাটা যদি বলি, ট্রাকিয়া দ্বিধা বিভক্ত হয়ে বক্ষ গহ্বরের দুটি শাখা সৃষ্টি করে, এদেরকে ক্রমনালী বা ব্রঙ্কি বলা হয়। এই যে দেখো দুটো শাখার সৃষ্টি করেছে, দুটো ট্রির মানে গাছের মতো, এই যে এই একটা আর এই একটা, এটাকে আমরা বলছি হলো ব্রঙ্কি। শিক্ষার্থীবৃন্দ, অর্থাৎ ট্রাকিয়া দ্বিধা বিভক্ত হয়ে বক্ষ গহ্বরের দুটি শাখা সৃষ্টি করছে, এদের ক্রমনালী বা ব্রঙ্কি বলে। ক্রমনালী দুটি ফুসফুসে প্রবেশ করে। কাজ দেখো, ক্রমনালীর মধ্য দিয়ে ট্রাকিয়া হতে বায়ু ফুসফুসে প্রবেশ করবে, অর্থাৎ বায়ু শুধুমাত্র ফুসফুসেই প্রবেশ করতে পারে, আর অন্য কোনো জায়গায় এখানে প্রবেশ করবে না। শিক্ষার্থীবৃন্দ, এই যে আমরা ব্রঙ্কি এবং ব্রঙ্কিউল আমরা দেখতে পাচ্ছি। দেখো এই যে বায়ু প্রবেশ করছে, এরপরে রয়েছে আমাদের ফুসফুস। দুটি বৃহদাকৃতির ফুসফুস মানুষের বক্ষ গহ্বরের অধিকাংশ স্থান দখল করে থাকে। তাহলে বক্ষ গহ্বরের অধিকাংশ স্থান দখল করে আছে, এটি আমাদের হচ্ছে মানব দেহের হচ্ছে ফুসফুস, অর্থাৎ অনেক বড় একটি অংশ জুড়ে এটি অবস্থান করছে। দেখো প্রতিটি ফুসফুস হালকা গোলাপি বর্ণের এবং স্পঞ্জের মতো নরম হয়, এটি আমরা সাধারণত হচ্ছে কি স্পঞ্জের মতো নরম একটি অংশ। এরপরে দেখো প্লিউরা নামক দ্বিস্তরী একটি পর্দা দ্বারা আবৃত থাকে, অর্থাৎ এর চারদিকে একটা আবরণ থাকবে। তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ এখানে এই যে আমাদের একটু আকাশি রঙের বা নীল নীল রঙের যে অংশগুলো দেখতে পাচ্ছি, এগুলোকে আমরা বলছি হলো প্লিউরা, অর্থাৎ এই প্লিউরা দিয়ে গঠিত। এই যে দেখো তোমরা এখানে আমরা কালারিং করে দিয়ে দেখিয়েছি, দেখো এই যে প্লিউরা আর প্লিউরাল ফ্লুইড এখানে রয়েছে। দেখো এইগুলো কতগুলো অংশে বিভক্ত। দেখো শিক্ষার্থীবৃন্দ, আমরা যদি এই ফুসফুসটা আমরা বলে থাকি, দেখো প্রতিটি ফুসফুস বলছে গোলাপি বর্ণের স্পঞ্জের মতো নরম, প্লিউরা নামক দ্বিস্তরী পর্দা দ্বারা আবৃত থাকে। দেখো পর্দার দুই স্তরের মাঝে সেরাস ফ্লুইড, আমরা যেটা দেখেছিলাম সেরাস ফ্লুইড, এই যে দেখো ফ্লুইডটা রয়েছে, কোনটা এই যে এই যে আমরা ফ্লুইড আমরা দেখতে পাচ্ছি। শিক্ষার্থীবৃন্দ দেখো পদার্থ ফুসফুসে ঘর্ষণ জনিত আঘাত থেকে এটাকে রক্ষা করতে পারে, অর্থাৎ দেখো আমাদের এই ফুসফুসটা যেহেতু আপ অ্যান্ড ডাউন করছে সব সময়, এই জন্য যেন অন্য কোনো কিছুর সাথে যেন সে কি না লাগে, ঘর্ষণ না লাগে, এই জন্য সেটাকে সহায়তা করছে সব সময়। শিক্ষার্থীবৃন্দ, এই যে ফুসফুসের অংশ বিশেষ আমরা দেখছি, দেখো প্রতিটি ফুসফুসের যে স্থান দিয়ে ক্রমনালী, রক্তনালী ও লসিকা নালী প্রবেশ করে তাকে বলা হচ্ছে হাইলাম। আমরা যদি একটু দেখি এখানে, দেখো হাইলামের কথাটা আমরা বলছি, এই যে হাইলাম, এই যে তিনটি অংশ এখানে আমরা দেখতে পাচ্ছি। শিক্ষার্থীবৃন্দ দেখো ক্রমনালী, রক্তনালী ও লসিকা নালী ঘন যোজক কলা দ্বারা পরিবেষ্টিত হয়ে ফুসফুসীয় মূল গঠন করে, যার মাধ্যমে ফুসফুস ঝুলে থাকে। আবার দেখো বলছি আমরা
কি বলছি কথাটা? ক্রমনালী, রক্তনালী, লসিকা নালী ঘন যোজক কলা দ্বারা পরিবেষ্টিত হয়ে ফুসফুসীয় মূল গঠন করে, যার মাধ্যমে ফুসফুসটা ঝুলে থাকে। দেখো, এই হচ্ছে আমাদের ফুসফুস, ফুসফুসের যে অংশ বিশেষ। দেখো, ডান ফুসফুসটি আকারে বড় এবং 3 খণ্ড বিশিষ্ট। শিক্ষার্থীবৃন্দ দেখো, ডান ফুসফুসটি অর্থাৎ ছবির দেখো আমরা এখানে বলছি রাইট অ্যান্ড লেফট, এখানে দেখানো হয়েছে লেফট দেখো 3 প্রকোষ্ঠ বিশিষ্ট, এবং এখানে আমরা কিন্তু একটি কথা বলে দিলাম যে আকারে ডান ফুসফুসটা আকারে বড় এবং 3 প্রকোষ্ঠ বিশিষ্ট, অর্থাৎ এই যে রাইট সাইডে যেটা রয়েছে এটা কিন্তু হচ্ছে আমাদের বড় এবং 3 প্রকোষ্ঠ বিশিষ্ট, আর এটি আমাদের হচ্ছে 2 প্রকোষ্ঠ বিশিষ্ট। শিক্ষার্থীবৃন্দ এরপরে দেখো, বাম ফুসফুসটি আকারে ছোট এবং 2টি লোব বিশিষ্ট। বাম ফুসফুসটি কিন্তু 2টা লোব, এই যে দেখো 2টা লোবের কথাটা বলছি আমরা, এই একটা অংশ এই একটা অংশ, 2টা অংশে বিভক্ত। এরপরে রয়েছে লোবিউলগুলো প্রকৃতপক্ষে ফুসফুসীয় একক বা অ্যালভিওলাসের সমষ্টি। এখানে যদি আমরা বলি, এই যে দেখো আমরা এটাকে যদি একটু কি বলে হচ্ছে যে আমরা যদি জুম করে দেখো এটি বড় করে দেখানো হয়েছে, এটি অ্যালভিওলাস। আমরা জানি ফুসফুসের গঠন এবং কাজের এককে সাধারণত এই অ্যালভিওলাস বলা হয়। শিক্ষার্থীবৃন্দ, লোবিউলে প্রকৃতপক্ষে ফুসফুসীয় একক বা অ্যালভিওলাই এর সমষ্টি। ফুসফুসের অভ্যন্তরে প্রতিটি ক্রমনালী ব্রঙ্কাস প্রাইমারি, সেকেন্ডারি এবং টার্সিয়ারি শাখায় বিভক্ত হয়, অর্থাৎ 3টি শাখা এখানে বিভক্ত হচ্ছে। তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ যে প্রাইমারি, সেকেন্ডারি অ্যান্ড টার্সিয়ারি, অর্থাৎ এই যে এটাকে বলছি প্রাইমারি, এটা হচ্ছে সেকেন্ডারি এবং এগুলো হচ্ছে টার্সিয়ারি। ভালো করে তোমরা চিত্রটা খেয়াল করে দেখো শিক্ষার্থীবৃন্দ, এই হচ্ছে প্রাইমারি, এটা হচ্ছে সেকেন্ডারি এবং এটি হচ্ছে আমাদের টার্সিয়ারি, এটা হচ্ছে ব্রঙ্কিউল। লোবিউলের ভেতরে প্রান্তীয় ব্রঙ্কিউলে বিভক্ত হয়ে শ্বসন ব্রঙ্কিউল গঠন করে। নিশ্চয়ই তোমরা দেখতে পাচ্ছ যে ব্রঙ্কিউলটা হচ্ছে এটা কি আমাদের ফুসফুসের কিন্তু যে অ্যালভিওলাস আমরা বলেছি সেই অ্যালভিওলাসের সমষ্টি বলেছি। এই যে দেখো ব্রঙ্কিয়াল ট্রি বলছি আমরা, ব্রঙ্কিউল বলছি, প্রাইমারি ব্রঙ্কিউলগুলো এখানে আমরা সবগুলো আমরা দেখতে পাচ্ছি। শিক্ষার্থীবৃন্দ দেখো, এটাও কিন্তু ফুসফুসটা, এবং ফুসফুসের যে অংশবিশেষ 3টা অংশে বিভক্ত, এখানে 2টা অংশে বিভক্ত। এখানে দেখো এটা সম্পূর্ণটা হচ্ছে কার? অ্যালভিওলাই। এই অ্যালভিওলাই আমরা এক একটাকে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি। অ্যালভিওলার নালী ও অ্যাট্রিয়াম হয়ে পরিশেষে অ্যালভিওলাসে উন্মুক্ত হয়। দেখো, প্রাইমারি ব্রঙ্কাস থেকে শুরু করে অ্যালভিওলাস পর্যন্ত ফুসফুসের অভ্যন্তরীণ গঠন চিত্র দেখতে অনেকটা বৃক্ষের মতো মনে হয় বলে একে শ্বসন বৃক্ষ বা দেখো এখানে বলা হচ্ছে ব্রঙ্কিয়াল বৃক্ষ বলছি। এই যে দেখো এই অংশটাকে আমরা ট্রির মতো দেখতে মনে হচ্ছে, এই জন্য একে বলা হচ্ছে ব্রঙ্কিয়াল ট্রি। শিক্ষার্থীবৃন্দ আমরা দেখতে পাচ্ছি ফুসফুসের কাজ, ফুসফুসের অ্যালভিওলাইয়ের ব্যাপন প্রক্রিয়ায় শ্বসন, গ্যাসের বিনিময় সংঘটিত হয়, ফুসফুসের বিভিন্ন ধরনের প্রোটিন, ফ্যাট এবং কার্বোহাইড্রেট সংশ্লেষ ঘটে, এবং ফুসফুস হতে শ্বসন বজ্র, কার্বন ডাই অক্সাইড এটি নিষ্কাশনে সহায়তা করে থাকে। এরপরে দেখো আমাদের সেরোটোনিন, হিস্টামিন সংরক্ষণ এবং বিমুক্ত করে, দেহের তাপমাত্রা নিয়ন্ত্রণ, পানি সাম্যতা রক্ষা, শব্দ সৃষ্টিতে হচ্ছে এই ফুসফুস কাজ করে থাকে, এবং এটি ইমিউনোগ্লোবিলিন ক্ষরণ করে থাকে। শিক্ষার্থীবৃন্দ, আমরা আজকে যে বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করছি সেই বিষয়গুলোর দেখো প্রথম যে বিষয়টা আমরা এখানে বলছি, আমরা 2টি কোশ্চেন যদি আমরা এখান থেকে বলি, শ্বসন বৃক্ষ বলতে কি বোঝো, আরেকটা হচ্ছে হাইলাম কাকে বলে, তোমরা একটু এই মূল্যায়ন করে নিও। শিক্ষার্থীবৃন্দ, আমরা আজকে এখানে একটি বিষয় দেওয়া আছে, শ্বসনতন্ত্রের বিভিন্ন অংশে চিহ্নিত চিত্র অঙ্কন করো, এটি তোমরা আশা করে তোমরা আঁকতে পারবে। এরপরে রয়েছে দেখো আজকে আমরা এই পর্যন্তই আমরা করলাম, কারণ আমরা এই ফুসফুস পর্যন্ত আমরা করেছি। আগামী ক্লাসে এর পরবর্তী যে অংশগুলো রয়েছে সেই অংশগুলো নিয়ে আমরা আলোচনা করব। সেই পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ।